ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে 2018 সালের এনভায়রনমেন্টাল স্টাডিজ এমবিবি ইউনিভার্সিটিতে যে কোয়েশ্চেনটা ছিল, তো সেইটা আজকে আমরা সলভ করব। সবটা নয়, আমরা প্রথম টোটাল তো জানো তোমরা 80টা কোশ্চেন থাকে, তো আমরা প্রথম 40 কোশ্চেন এই ভিডিওটাতে আমরা আজকে সলভ করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে দেখো প্রথম কোশ্চেনটা, যে ওটিইসি প্ল্যান্ট ক্যান বি ইনস্টলড অ্যাট। প্রথমে আমাদের জানতে হবে কি এখানে ওটিইসি মানে কি। ওটিইসিটা কি? ওশান থার্মাল এনার্জি কনভার্সন, যেটা আমরা কোথায় পড়েছিলাম? রিনিউয়েবল এনার্জিতে। মনে থাকবে নিশ্চয়ই তোমাদের, যে সমুদ্রের জলের যে তাপমাত্রার পার্থক্যটাকে কাজে লাগিয়ে যে এনার্জি তৈরি হয়, সেটাকে আমরা ওটেক বলে থাকি বা ওটিইসি বলে থাকি। তো এখানে বলা হচ্ছে, কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে কি, যে এই ওটিইসি প্ল্যান্টটা কোথায় ইনস্টল করা হয়। অপশনগুলি দেখো, সিশোর, আইল্যান্ড, বিলো সি সারফেস, অল অফ দিস। তাহলে এখানে অ্যান্সার হবে ডি, অপশন ডি, অল অফ দিস। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন, যেটা হলো কি, বাবা আমতে ইজ অ্যাসোসিয়েটেড উইথ আপিকো মুভমেন্ট, চিপকো মুভমেন্ট, নর্মদা বাঁচাও মুভমেন্ট, ডি নান অফ দিস। বাবা আমতে কে ছিলেন? আমরা জানি উনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন এবং উনি এনভায়রনমেন্টালিস্টও ছিলেন। এবং উনি কি করেছিলেন, যে নর্মদা নদীর যে জানো তোমরা, একটা যে বাঁধ তৈরির ব্যাপার ছিল, সেটাকে আমরা বলি সর্দার সরোবর ড্যাম। সেই সর্দার সরোবর ড্যামটা করতে গেলে ইকোলজি বা ইকোসিস্টেমের যে সমস্যা দেখা দিত এবং বহু মানুষ যে গৃহহারা হতো, তো তার উপর ভিত্তি করে একটা আন্দোলন গড়ে উঠেছিল, যেটার নাম হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন বা নর্মদা বাঁচাও মুভমেন্ট। এই নর্মদা বাঁচাও মুভমেন্টের সঙ্গেই কিন্তু বাবা আমতে অ্যাসোসিয়েটেড ছিলেন। তাহলে এখানে অ্যান্সার কি হবে বুঝতেই পারছো, অপশন সি হবে নর্মদা বাঁচাও মুভমেন্ট। নেক্সট 3 নম্বরে এসো, হোয়াট ইজ ইউএনসিইডি। ইউএনসিইডির ফুল মানে কথাটা কি হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। দেখো, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এডুকেশন, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট ডে, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ডি হচ্ছে নান অফ দিস। এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইউএনসিইডির ফুল কথাটা হলো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। মনে থাকবে, সি হবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বরে এসো, ইন ত্রিপুরা দ্য নাম্বার অফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ। আমাদের ত্রিপুরাতে কটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে? এটা হচ্ছে 4টা আছে। ঠিক আছে, এটা অপশন সি। আচ্ছা, নেক্সট পরেরটায় চলে যাই, 5 নম্বর, the word environment is derived from the word environ, which means surrounding. The environ is a, 4টা অপশন আছে দেখো, ফ্রেঞ্চ ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, জার্মান ওয়ার্ড, নান অফ দিস। তাহলে এই যে এনভায়রন, এই ওয়ার্ডটার মানে কি আমরা জানি, সারাউন্ডিং। এটা কোথা থেকে এসেছে? এটা এসছে ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা একটা ফরাসি শব্দ। তাহলে এটার অপশন হবে কি, অপশন এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসো 6, দ্য অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট। আমাদের পৃথিবীতে কতটা ফ্রেশ ওয়াটার আছে? তা অপশনগুলো দেখো, 1%, 2.5%, 70%, 90%। আমরা জানি পৃথিবীতে ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে সল্টি ওয়াটার বা ওশান মেরাইন ওয়াটার। তাহলে খুব অল্প পরিমাণ আমরা জানি পৃথিবীতে আছে ফ্রেশ ওয়াটার। তো সেই পরিমাণটা কত? এটা হচ্ছে অপশন বি, 2.5%। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট 7 নম্বর কোশ্চেনে চলে আসি, ইন ইকোলজিক্যাল সাকসেশন পায়োনিয়ার কমিউনিটিজ মিনস। ইকোলজিক্যাল সাকসেশন আমরা যে পড়েছি, তো সেখানে পায়োনিয়ার কমিউনিটি বলতে আমরা কি বুঝি? অপশনগুলি দেখো, কমিউনিটিজ হুইচ আর ফাউন্ড এট দ্য মিডল স্টেজেস অফ ইকোলজিক্যাল সাকসেশন, বি হলো কমিউনিটিজ হুইচ স্টার্টস দ্য ইকোলজিক্যাল সাকসেশন, সি কমিউনিটিজ হুইচ আর ফাউন্ড এট দ্য লাস্ট স্টেজ অফ ইকোলজিক্যাল সাকসেশন, ডি নান অফ দ্য এভব। এখানে পায়োনিয়ার কমিউনিটি হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশনকে যে কমিউনিটি স্টার্ট করে তাকে আমরা পায়োনিয়ার কমিউনিটি বলে থাকি। তাহলে বুঝতেই পারছো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কমিউনিটিজ হুইচ স্টার্টস দ্য ইকোলজিক্যাল সাকসেশন।
কমিউনিটিজ হুইচ স্টার্টস দ্য ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে মানে হচ্ছে পায়োনিয়ার কমিউনিটি। তাহলে বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 8 নম্বরের কোশ্চেনে দেখো, হুইচ ওয়ান ইজ রিনিউয়েবল এনার্জি। এর মধ্যে যে 4টা অপশন রয়েছে দেওয়া, যেমন বায়োগ্যাস, কোল, পেট্রোলিয়াম আর নান অফ দিস। তাহলে এর মধ্যে কোনটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর মধ্যে বায়োগ্যাস যেটা, সেটাই একমাত্র হচ্ছে রিনিউয়েবল এনার্জি। কারণ আমরা জানি কোল আর পেট্রোলিয়াম এই দুটোই নন রিনিউয়েবল এনার্জি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বায়োগ্যাস। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা 9 নম্বর কোশ্চেনে, হুইচ ওয়ান ইজ সারফেস ওয়াটার পুল। 4টে অপশন দেখো, স্প্রিং, অ্যাকুইফার, রিভার, রেনফল। এখানে জানতে চাওয়া হচ্ছে তোমার কোনটা এর মধ্যে সারফেস ওয়াটার আমরা বলতে পারি। এখন দেখো, স্প্রিং আর অ্যাকুইফার এই দুটোর কথা যদি আমরা চিন্তা করি, অ্যাকুইফার আমরা যখন পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই তোমাদের ওয়াটারে, যে অ্যাকুইফার মানে হচ্ছে কি, অ্যাকুইফার হচ্ছে মাটির নিচে যে জলটা যেখানে রয়েছে, যে জলের স্তরটা, তাকে আমরা অ্যাকুইফার বলে থাকি। তাহলে এটা সারফেস ওয়াটার নয়, এটা গ্রাউন্ড ওয়াটার। আর স্প্রিংটা যদিও বাইরে বেরিয়ে আসে, কিন্তু তাহলেও স্প্রিংটা কিন্তু স্প্রিং এর উৎসটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, স্প্রিংটা মাটির তলা থেকে তার উৎপত্তি হচ্ছে, কিন্তু সে বেরিয়ে আসছে বাইরে ঠিকই, কিন্তু স্প্রিং এর উৎপত্তি হচ্ছে কোথায়? গ্রাউন্ড ওয়াটারে। কাজে এটাও কিন্তু সারফেস ওয়াটার নয়। আচ্ছা, আরেকটা রইলো রেনফল। রেনফল তো আমরা জানি, রেনফল মানে বৃষ্টি। বৃষ্টিটাকেও আমরা সেইভাবে সারফেস ওয়াটার বলতে পারি না। বৃষ্টির জলে সারফেস ওয়াটার পূর্ণ হয়, আবার গ্রাউন্ড ওয়াটারও বৃষ্টির জলে পূর্ণ হয়, আমরা জানি। তো এখানে রেনফলটা কিন্তু কারেক্ট অপশন হবে না। তাহলে রইলো কে? রিভার। তাহলে রিভার হচ্ছে একমাত্র যেটা হচ্ছে সারফেস ওয়াটার। তাহলে এখানে কারেক্ট অপশন হবে সি, রিভার। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, the darker zone in lakes where light penetration is negligible is called option A littoral zone, B limnatic zone, C profundal zone, D হচ্ছে euphotic zone। তাহলে ডার্কার জোন ইন লেকস ওয়ার দ্য লাইট পেনিট্রেশন ইজ নেগলিজিবল, এই কথাটার মানে কি? মানেটা হচ্ছে যে লেকের, ধরো লেক বা দিঘিতে যেখানে যে অঞ্চলটাতে আলো পৌঁছাতেই পারে না, বা খুব সামান্য আলো পৌঁছাতে পারে জলের একদম নিচের অংশে, অর্থাৎ লেকের একদম নিচের অংশে, যেখানে জলের মধ্যে আলোটা একদমই কম প্রবেশ করে, তো সেই ডার্ক অঞ্চলটাকে, অন্ধকার অঞ্চলটাকে কি বলা হয়? তাহলে এটা হবে প্রোফান্ডাল জোন। মনে রাখবে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে প্রোফান্ডাল জোন। লেকের হচ্ছে ওই রকম যে জায়গাটা নিচের দিকে, মানে গভীর অঞ্চলে, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, কোনো রকম আলো প্রবেশ করতে পারে না, অন্ধকার অঞ্চলটা, সেই অঞ্চলটাকে, লেকের ওই অংশটাকে বলা হয় প্রোফান্ডাল জোন। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রোফান্ডাল জোন। নেক্সট হচ্ছে 11 দেখো কি বলা হচ্ছে, an exhaustible renewable resource is ফরেস্ট, কোল, পেট্রোলিয়াম, মিনারেলস। আচ্ছা, এখন এখানে একটু জানতে হবে এক্সস্টিবল কাকে বলে আর ইনএক্সস্টিবল কাকে বলে। রিনিউয়েবল, নন রিনিউয়েবল তোমরা জানো। রিনিউয়েবল মানে যাকে আমরা বারবার ফিরে পাই তাকে আমরা রিনিউয়েবল বলি, আর যাকে একবার ব্যবহার করলে সম্পূর্ণ সেটা আর ফিরে পাওয়া যায় না, তখন তাকে আমরা বলছি নন রিনিউয়েবল রিসোর্স। তাই তোমরা জানো। কিন্তু এখানে কি বলা হচ্ছে? এক্সস্টিবল রিনিউয়েবল রিসোর্স। এখন এক্সস্টিবল মানে কি? এক্সস্ট হয়ে যাওয়া মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, কিন্তু তার সঙ্গে কিন্তু এখানে বলা হয়েছে রিনিউয়েবল রিসোর্স। তার মানে আমাদের জানতে চাওয়া হচ্ছে যে কোন নবীকরণযোগ্য সম্পদ বা যেটা ফিরে পাবো আমরা, কিন্তু সেটা এক্সস্টেবল। এখানে দেখো, কোল, পেট্রোল, মিনারেল এই তিনটেই নন রিনিউয়েবল রিসোর্স, কাজে এই তিনটে কোনোটাই হতে পারে না। পড়ে রইল ফরেস্ট। তাহলে ফরেস্টকে একটা এক্সস্টেবল রিনিউয়েবল রিসোর্স বলা হয়, কারণ কি, ফরেস্টটা আমরা জানি গ্রো করতে পারে। আমরা যদি ফরেস্টকে এমন ভাবে ব্যবহার করি যে যে পরিমাণ আমরা গাছ কাটছি আবার সেই পরিমাণ গাছ লাগিয়ে দিচ্ছি, সেইভাবে যদি চলতে থাকে, তাহলে ফরেস্টটা একটা রিনিউয়েবল রিসোর্স, তাই তো? ফরেস্ট একটা রিনিউয়েবল রিসোর্সই। কিন্তু যদি এমন হয় যে আমরা যে ডিফরেস্টেশন খুব বেশি হচ্ছে, সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে না, তাহলে এটাও কিন্তু একটা এক্সস্টিবল হয়ে যাবে, মানে এটাও শেষ হয়ে নষ্ট হয়ে যাবে বা পরিমাণে অনেক কমে যাবে। তার জন্য একে বলা হচ্ছে এক্সস্টিবল রিনিউয়েবল রিসোর্স। তাহলে এখানে 11 নম্বরের অ্যান্সার হচ্ছে এ, ফরেস্ট। মনে রাখবে, এক্সস্টিবল রিনিউয়েবল রিসোর্স হচ্ছে কি? ফরেস্ট। আচ্ছা, এবারে দেখো 12 নম্বর কোশ্চেনে,
Which of the following is the correct arrangement of the layers of atmosphere from the surface of the earth? তাহলে কারেক্ট অ্যারেঞ্জমেন্টটা তোমাদের বলতে হবে যে আমাদের বায়ুমণ্ডলের স্ট্রাকচার যেটা আমরা পড়েছি সেটা সারফেস অফ দ্য আর্থ থেকে ক্রমশ তুমি যদি উপরে উঠো তাহলে কোন কোন লেয়ারগুলো আমরা দেখতে পাই, কারেক্ট অ্যারেঞ্জমেন্টটা বলতে হবে। তাহলে যে অপশনগুলো আছে দেখো, ট্রোপোস্ফিয়ার, অপশন এ তে দেখো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। বি তে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। সি তে আছে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ডি তে আছে ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে এই ধরনের প্রশ্নতে আমরা কি দেখবো যে সারফেসের কাছে কোনটা আছে। তাহলে সারফেসে আমরা জানি প্রথম তো স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তাহলে অপশন বিটা কখনোই কারেক্ট হবে না, কারণ এটা স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে আমাদের পরপর যেটা কারেক্ট অপশন দেখো, কারেক্ট অপশন আমরা কি জানবো, আমরা জানি বায়ুমণ্ডলের স্ট্রাকচারে কি আছে, প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার। তাহলে এটা কোথায় দেখতে পাচ্ছি, অপশন এ তে। তাহলে 12 নম্বরের কারেক্ট অপশন, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। নেক্সট দেখো 13, কোশ্চেন নাম্বার 13, planting of trees on unused farmland, rail and roadside is called commercial forestry, agroforestry, social forestry, deforestation. তাহলে ফার্মল্যান্ডের আনইউজড ফার্মল্যান্ড, ঠিক আছে, যে পড়ে রয়েছে একটা জমি, চাষের জমি, ইউজ নেই, সেটাকে বলা হচ্ছে আনইউজড ফার্মল্যান্ড। তারপরে রেল লাইনের ধারে অথবা রোড সাইডে যদি গাছ লাগানো হয় সেটাকে কি বলা হয়, যদি প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে এরকম এরকম জায়গায়, তাদেরকে কি বলা হয়, কমার্শিয়াল ফরেস্ট্রি বলা হয়, না অ্যাগ্রো ফরেস্ট্রি, না সোশ্যাল ফরেস্ট্রি, না ডিফরেস্টেশন। তাহলে এটার হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, এটা হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি, একে বলা হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি, মনে রাখবে। 14 নম্বরের কোশ্চেন হচ্ছে এক্সিটু কনজারভেশন, চারটে অপশন আছে তার মধ্যে, বটানিক্যাল গার্ডেন, স্যাংচুয়ারিজ, ন্যাশনাল পার্ক, অল অফ দিস। এক্সিটু কনজারভেশন আমরা কাকে বলে তো জানি, যেখানে আমরা জানি যে স্পিসিস গুলোকে তার নিজের বাসস্থান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে কনজারভেশন করা হয় বা সংরক্ষণ করা হয়। তাহলে এখানে যে অপশনগুলো বলা হচ্ছে তার মধ্যে আমরা জানি স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক, এই দুটোর কোনোটাতেই কিন্তু স্পিসিস গুলোকে তার নিজের জায়গা থেকে নিয়ে যাওয়া হয় না, তাদের নিজের জায়গাতেই তাদেরকে রাখা হয়। তাহলে ন্যাশনাল পার্ক আর স্যাংচুয়ারি এই দুটো কোনোটাই এক্সিটু কনজারভেশন নয়। তাহলে কে পড়ে রইল, বটানিক্যাল গার্ডেন। তাহলে আমরা জানি কি বটানিক্যাল গার্ডেনে বিশেষ করে উদ্ভিদকে, মানে প্লান্ট স্পিসিস গুলো তাদেরকে সংরক্ষণ করা হয়, এক একটা নিজের জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে কোনো একটা উদ্ভিদ উদ্যান বা বটানিক্যাল গার্ডেনে রোপণ করে তাদেরকে সংরক্ষণ করা হয়। তাহলে 14 নম্বরের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, বটানিক্যাল গার্ডেন। নেক্সট দেখো 15, the term ecological pyramid was coined by, ইকোলজিক্যাল পিরামিড তোমরা জানো তোমরা যে ইকোলজিক্যাল পিরামিড যেটা আমরা পড়েছি ইকোসিস্টেমের মধ্যে, তো সেইটা, এই টার্মটা, যে পিরামিড টার্মটা ইকোলজিক্যাল পিরামিড, কে প্রথম বলেছিলেন? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, এলটন, মনে রাখবে, বি, এলটন। অপশন বি হচ্ছে এলটন। তাহলে ইকোলজিক্যাল পিরামিড এই টার্মটা কে দিয়েছিলেন, এলটন। 16 নাম্বার কোশ্চেন দেখো, দ্য রেড ডাটা বুক হুইচ লিস্ট এন্ডেঞ্জার্ড স্পিসিস ইজ মেনটেন বাই। রেড ডাটা বুক তোমরা জানো যে আমরা কোথায় পড়েছিলাম, বায়োডাইভার্সিটি কনজারভেশনে আমরা পড়েছি, যেখানে আমরা দেখেছি যে যে সমস্ত প্রজাতিগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে এবং যারা বিপদাপন্ন বা থ্রেটেন্ড, এন্ডেঞ্জার্ড, তাদেরকে আমরা বিভিন্ন ক্যাটাগরি থেকে ভাগ করে তাদেরকে সংরক্ষণের জন্য, সুবিধার জন্য তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে একটা তালিকাভুক্ত বা লিস্ট করা হয়েছে। তাহলে এই যে লিস্টটা, রেড ডেটা বুক যে লিস্টটা সেই এন্ডেঞ্জার স্পিসিসের, সেটা কোন অর্গানাইজেশন মেনটেন করে? তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, IUCN, মনে রাখবে, IUCN এই অর্গানাইজেশনটাই কিন্তু রেড ডাটা বুকের যে এন্ডেঞ্জার স্পিসিসের যে লিস্টটা তারা মেনটেন করে রাখে। তাহলে অপশন, এটার অ্যান্সার হবে IUCN। নেক্সট 17, হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পট আর দেয়ার ইন ইন্ডিয়া? এখানে কি হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 4টা, ঠিক আছে, 4 বায়োডাইভার্সিটি হটস্পট ভারতবর্ষে 4টে আছে। আচ্ছা নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেনে, ডিকম্পোজার্স আর
স্যাপ্রোফাইটিক, অটোট্রফিক, হেটেরোট্রফিক, নান অফ দিস। ডিকম্পোজার কাকে বলে আগে আমাদের জানতে হবে। আমরা জানি ইকোসিস্টেমে আমরা পড়েছি যে ইকোসিস্টেমে যে বায়োটিক কম্পোনেন্ট আছে তার সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, মনে থাকবে নিশ্চয়ই। একটা হচ্ছে অটোট্রফিক, একটা হেটেরোট্রফিক। হেটেরোট্রফিকের মধ্যে আমরা ম্যাক্রো কনজিউমার পেয়েছিলাম, মাইক্রো কনজিউমার পেয়েছিলাম। মাইক্রো কনজিউমারের মধ্যে আমরা কাকে পেয়েছি? ডিকম্পোজার, যারা কি করে কোনো মৃত পচা গলা উদ্ভিদ বা প্রাণীদেহ মানে যে কোনো অর্গানিক ম্যাটারের মধ্যে তার থেকে তারা খাবার সংগ্রহ করে, তাদেরকে আমরা ডিকম্পোজার বলি। এই ডিকম্পোজারকে আবার একটা কি বলা হয়? স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মানে যেগুলি মৃত পচা গলা জীবদেহ থেকে খাবার নেয় তাদেরকে স্যাপ্রোফাইটিক বলে। তাহলে ডিকম্পোজারকে আমরা স্যাপ্রোফাইটিক বলতে পারি। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্যাপ্রোফাইটিক। এখন দেখো 19, লাইকেন ইজ দ্য ইন্ডিকেটর অফ এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নান অফ দিস। আচ্ছা, লাইকেনকে কি হয়? লাইকেন কে আমরা কি হিসেবে ব্যবহার করি? এয়ার পলিউশনের ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। যেখানে লাইকেন পাওয়া যায় সেখানে বুঝবে যে পলিউশন নেই, আর যেখানে লাইকেনকে পাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু বোঝা যাবে যে সেই জায়গাটা কিন্তু পলিউটেড, মানে সেখানে বায়ু দূষণ আছে। কারণ লাইকেন যেখানে সালফার ডাই অক্সাইড থাকে সেই সব জায়গায় লাইকেন মাসতে পারে না। তো সেই কারণে লাইকেনকে আমরা একটা এয়ার পলিউশনের ইন্ডিকেটর হিসেবে দেখি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, এয়ার পলিউশন হলো। তারপর দেখো নাম্বার 20, দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন। এইটা ফরেস্ট কনজারভেশন অ্যাক্টটা কবে হয়েছিল? এটা 1980 সালে হয়েছিল। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1980 বা 1980। তাহলে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে হয়েছিল? 1980, কারেক্ট অ্যান্সার এটা। আচ্ছা, এরপরে দেখো 21 নম্বর, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিনহাউস গ্যাস ইন আর্থস অ্যাটমসফিয়ার। আর্থের যে বায়ুমণ্ডল আছে, আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, সেখানে সব থেকে বেশি কোন, মানে সব থেকে বেশি পরিমাণ দেখা যায়, মানে সব জায়গায় মোটামুটি দেখা যায় কোন গ্রিনহাউস গ্যাসটা? সেটার অপশনগুলি কি কি আছে? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওয়াটার ভেপার। আচ্ছা, এইটাতে কিন্তু অ্যান্সার হবে অপশন ডি, ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার আমরা জানি একটা গ্রিনহাউস গ্যাস, এবং এই গ্রিনহাউস গ্যাসটা কিন্তু সব থেকে বেশি বায়ুমণ্ডলে দেখতে পাওয়া যায় এই ওয়াটার ভেপারকে। ঠিক আছে, এখন ওয়াটার ভেপার আমরা জানি তৈরি হয় কিভাবে। জল যখন ইভাপোরেট করে, বাষ্পীভূত হয়, তখনই ওয়াটার ভেপার তৈরি হয়। আর গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিনহাউস এফেক্টের মাধ্যমে আমরা জানি বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা বাড়লে কিন্তু কি হবে? জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, বা জলীয় বাষ্পটা বাড়বে, এবং জলীয় বাষ্পের পরিমাণ যেহেতু বাড়ছে আমরা দেখছি কন্টিনিউ, তার জন্য আবার জলীয় বাষ্পটা কিন্তু একটা গ্রিনহাউস গ্যাসও। তাহলে সব থেকে বেশি যে গ্রিনহাউস গ্যাসটা আমাদের বায়ুমণ্ডলে থাকে সেটা হচ্ছে ওয়াটার ভেপার, এবং যত গ্লোবাল ওয়ার্মিং বাড়বে ততই কিন্তু এই ওয়াটার ভেপারের পরিমাণও বাড়বে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার ডি, ওয়াটার ভেপার। এবার দেখো 22 নম্বর কোশ্চেন, দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। মিনিস্ট্রি যেটা আমরা জানি MOEF, হ্যাঁ, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে, সেটা কবে তৈরি হয়েছিল, কবে এস্টাবলিশমেন্ট তার হয়েছিল? আর এটা একটা মনে রাখবে যে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের এখন নাম হয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো এই মিনিস্ট্রিটা 1985 সালে এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে, স্থাপিত হয়েছিল 1985। ডি, কারেক্ট অ্যান্সার ডি, 1985। নেক্সট হচ্ছে 23, হুইচ অফ দ্য ফলোইং কজেস বায়োম্যাগনিফিকেশন। তোমাদের পড়া হয়েছে বায়োম্যাগনিফিকেশন, তোমরা জানো জৈব বিবর্ধন যেটাকে আমরা বলি। তাহলে আমরা পড়েছিলাম বিভিন্ন টক্সিক কম্পাউন্ড থেকে এটা হয়ে থাকে। তো অপশনগুলো দেখে নাও, সালফার ডাই অক্সাইড, মার্কারি, ডিডিটি, আর বলছে বোথ বি এন্ড সি। তাহলে বোথ বি এন্ড সি তে আমরা কি দেখছি? মার্কারি দেখছি, ডিডিটি দেখছি। এই দুটোই কিন্তু সেই টক্সিক কম্পাউন্ড যেগুলোর বায়োম্যাগনিফিকেশন হয়। তাহলে 23 কারেক্ট অ্যান্সার হবে ডি, বোথ বি এন্ড সি, অর্থাৎ মার্কারি এবং ডিডিটি দুটোই। ঠিক আছে, বোথ বি এন্ড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24, the term blue baby disease is related with air pollution, soil pollution, e-waste, water pollution.
তাহলে ব্লু বেবি ডিজিজ যেটা, সেটা কোনটার সাথে রিলেটেড, কোন পলিউশন থেকে এটা হয়? আমরা ওয়াটার পলিউশনে পড়েছিলাম ব্লু বেবি সিনড্রোমের কথা, সে তাহলে ব্লু বেবি ডিজিজটা ওয়াটার পলিউশন থেকে হয়। এবং যদি আমরা আরো স্পেসিফিক্যালি বলি, এটা হচ্ছে জলে যদি নাইট্রেট থাকে, সেই নাইট্রেট পলিউশনের কারণে কিন্তু এই ব্লু বেবি ডিজিজটা হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন থেকে এই ডিজিজটা হয়। নেক্সট দেখো 25, দ্য টার্ম ইকোলজি ইজ ডিরাইভ ফ্রম। ইকোলজি শব্দটা, এটা টার্মটা, এটা কোন কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসছে? গ্রিক ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, নান অফ দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইকোলজি কথাটা হচ্ছে গ্রিক শব্দ, এটা একটা গ্রিক ভাষা থেকে এসছে এটা ইকোলজি। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্রিক ল্যাঙ্গুয়েজ। 26 দেখো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ হোস্ট ফর নিপা ভাইরাস। সে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব একটা সময় দেখা গেছিল, এই কোশ্চেন যখন হয়েছে, ধরো সেই পরীক্ষা হয়েছিল ওই সময় 2018 এই সময় নিপা ভাইরাস একটা শোনা যাচ্ছিল একটা। তো এটা কোথা থেকে হচ্ছিল, তার জন্য কারা এটার হোস্ট ছিল, সেটাই বলা হচ্ছে হিউম্যান ওয়াইল্ড লাইফ, ফক্সেস, রডেন্টস, ব্যাটস, পিগস, ডিয়ার, ডগ। তাহলে নিপা ভাইরাস হচ্ছে, এটা কি হবে, এটা হোস্ট হচ্ছে সি হবে, ব্যাটস অ্যান্ড পিগ, বাদুর আর শুয়োর। ঠিক আছে, তাহলে নিপা ভাইরাসের হোস্ট ছিল ব্যাটস অ্যান্ড পিগস। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 27, হোয়াট অ্যাক্টিভিটি ইজ রেসপন্সিবল ফর হ্যাবিটেট লস। হ্যাবিটেট লস বুঝতে পারছো, যে আমরা বায়োডাইভার্সিটিতে পড়েছিলাম হ্যাবিটেট লসের কারণে বায়োডাইভার্সিটিও কমে যাচ্ছে, বায়োডাইভার্সিটিও মানে কমে যাচ্ছে বা রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে হ্যাবিটেট মানে হচ্ছে যেখানে স্পিসিস গুলোর যে বাসস্থান, তাকে আমরা বলছি হ্যাবিটেট। তাহলে কিসের কারণে এই হ্যাবিটেটটা লস হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেটার কারণগুলো দেখো, হাইওয়ে কনস্ট্রাকশন, ফরেস্ট ফ্র্যাগমেন্টেশন অ্যাজ নিউ টাউনস আর বিল্ড, converting wetland into housing areas, D, all of the above are correct. তাহলে আমরা এই থেকেই বুঝতে পারছি যে সবগুলোই সঠিক আছে, কিন্তু হাইওয়ে কনস্ট্রাকশনের জন্য হ্যাবিটেট লস হচ্ছে, ফরেস্ট ফ্র্যাগমেন্টেশন অ্যাজ নিউ টাউনস আর বিল্ড, ফরেস্টটাকে টুকরা টুকরো করে ফেলার জন্য নতুন টাউন বা শহর তৈরি হচ্ছে, কনভার্টিং ওয়েটল্যান্ড ইনটু হাউজিং এরিয়াস, জলাশয়গুলো বা জলাভূমিগুলোকে বাড়িঘর তৈরির কাজে বুঝিয়ে ফেলে তাদেরকে বাড়িঘর তৈরির কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি যে আমাদের হ্যাবিটেট লস হচ্ছে স্পিসিসদের। কাজেই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট। নেক্সট দেখো 28, which of the following sector is largest emitter of GHGs? GHGs মানে কি? গ্রিন হাউস গ্যাসেস। তাহলে কোন, এই যে নিচে চারটা অপশন দেখছো, এগ্রিকালচার, এনার্জি, ইন্ডাস্ট্রি, ওয়েস্ট, এর মধ্যে কোন সেক্টরে সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসৃত হয়, সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস বেরোয় কোন সেক্টর থেকে? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, এনার্জি। ঠিক আছে, তাহলে এনার্জি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব থেকে বেশি বিদ্যুৎ বা এনার্জি, ঠিক আছে, হিটিং, এইসব কারণে সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস বেরোয়। এছাড়া যে অপশনগুলো আছে প্রত্যেকটা থেকেই গ্রিন হাউস গ্যাস বেরোয়, কিন্তু এখানে বলা হয়েছে যে যে লার্জেস্ট এমিটার, সব থেকে বেশি কোনটাতে হয়, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এনার্জি। এনার্জি যে তৈরি করা বলো, ইউজ করা বলো, তার ফলে কিন্তু সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস বেরোচ্ছে। নেক্সট দেখো 29, ওজোন হোল মিনস। ওজোন হোল, ওজোন স্তরে ছিদ্র আমরা পড়েছি। অপশন দেখো, হোল ইন দ্য অ্যাটমসফিয়ার, ডিস্ট্রাকশন অফ ওজোন লেয়ার, হোল ইন দ্য লিথোস্ফিয়ার, নান অফ দিস। তাহলে ওজোন হোল আমরা কি জানি, ডিস্ট্রাকশন অফ ওজোন লেয়ার, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনের যে স্তর আছে, সেই ওজোন স্তরটা কমে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে, সেটাকেই আমরা ওজোন হোল বলে থাকি। তাহলে 29 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, ডিস্ট্রাকশন অফ ওজোন লেয়ার। 30, the main component of CNG is, ঠিক আছে, সিএনজি তোমরা জানো এখানে খুবই ইউজ হয়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটা, তার মধ্যে তার মেন কম্পোনেন্ট কোনটা, কি থাকে, সে কোনটা থাকে, মিথেন, প্রোপেন, ইথেন, নাইট্রোজেন, কি থাকে? তাহলে এটার মেন কম্পোনেন্ট হচ্ছে মিথেন। অপশন এ হচ্ছে মিথেন। তাহলে মেন কম্পোনেন্ট অফ সিএনজি ইজ মিথেন, মনে রাখবে।
নেক্সট 31 দেখো, দ্য রিক্টার স্কেল ইজ ইউজড ফর মেজারিং অফ ফ্লাড, ল্যান্ডস্লাইড, আর্থকোয়েক, অ্যাভালাঞ্চে। তাহলে রিক্টার স্কেল আমরা জানি এটা কি জন্য ব্যবহার হয়, কি কি মেজার করতে ব্যবহার হয়, ভূমিকম্প বা আর্থকোয়েক। তাহলে অপশন কি হবে, সি, আর্থকোয়েক ইজ দ্য রাইট অ্যান্সার। রিক্টার স্কেল ইউজ করা হয় কেন, আর্থকোয়েক মাপার জন্য। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর্থকোয়েক। 32 দেখো, দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই আর্নেস্ট হেকেল, ইপি ওডাম, এজি টান্সলে, রামদেও মিশ্র। ইকোসিস্টেম কথাটা কে প্রথম টার্মটা দিয়েছিলেন, এটা হবে এজি টান্সলে। ঠিক আছে, অপশন সি, এজি টান্সলে উনি ইকোসিস্টেম কথাটা প্রথম বলেছিলেন। 33 দেখো, হিউম্যান এনভায়রনমেন্ট কনফারেন্স 1972 ওয়াজ হেল্ড এট প্যারিস, জেনেভা, স্টকহোম, রিও ডি জেনেরিও। 1972 সালে প্রথম যে হিউম্যান এনভায়রনমেন্ট কনফারেন্স হয়েছিল সেটা কোথায় হয়েছিল, কোথায় হয়েছিল আমরা জানি, স্টকহোমে হয়েছিল, সুইডেনের স্টকহোমে। 1972 সালে প্রথম এনভায়রনমেন্ট রিলেটেড একটা কনফারেন্স হয়েছিল যাকে আমরা বলি হিউম্যান এনভায়রনমেন্ট, সেইটা হচ্ছে 1972 তে স্টকহোমে হয়েছিল। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, স্টকহোম। নেক্সট 34, হোয়াট ইজ দ্য মেন কজ অফ ওয়াইল্ড ফায়ার, লাইটনিং স্ট্রাইকস, ল্যান্ডস্লাইডস, হিউম্যান, আর্থকোয়েক। আচ্ছা, ওয়াইল্ড ফায়ার মানে কি তোমরা জানো, ফরেস্ট ফায়ার বলতে পারো, দাবানল বলতে পারো। সেটা কারণ কি, কারণগুলো বলা হচ্ছে কি, লাইটনিং স্ট্রাইকস। লাইটনিং স্ট্রাইকস মানে কি, মানে বিদ্যুৎ চমকালো। ঠিক আছে, বিদ্যুৎ চমকালো। নেক্সট হচ্ছে ল্যান্ডস্লাইড, মানে যেন ধসনামা, মানুষের কারণ বলছে, হিউম্যান। আর ডি হচ্ছে ভূমিকম্প। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, এ, লাইটনিং স্ট্রাইকস, অর্থাৎ বিদ্যুৎ চমকে যে তখন যে সেটা থেকে কি হয়, আগুন ধরে যেতে পারে গাছে। তাহলে সেটা হচ্ছে লাইটনিং স্ট্রাইকস, মেন কজ অফ ওয়াইল্ড ফায়ার। তাহলে অপশন এ, লাইটনিং স্ট্রাইকস। 35 এ দেখো, অফিসিয়াল ডেট অফ আর্থ ডে ইজ অন। ঠিক আছে, আর্থ ডে, আর্থ ডে কবে, এপ্রিল 22। ঠিক আছে, মনে রাখবে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এপ্রিল 22টাকেই আমরা আর্থ ডে বলি, আর্থ ডে বলে পালন করে থাকি বা সেলিব্রেট করে থাকি এপ্রিল 22। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 36, the outermost layer of the earth is ম্যাগমা, ম্যান্টল, ক্রাস্ট, সলিড আয়রন কোর। আচ্ছা, পৃথিবীর আউটারমোস্ট যে লেয়ারটা, মানে সব থেকে বাইরের লেয়ারটাকে আমরা কি বলি, সব থেকে বাইরের পৃথিবীটা কিরকম আছে, তিনটে ভাগে আমরা মোটামুটি বলতে পারি। একদম ভিতরের অংশটাকে, একদম কেন্দ্রের অংশটাকে আমরা কোর বলি, তার বাইরের অংশটাকে ম্যান্টল বলি, আর সব থেকে বাইরের অংশটাকে আমরা বলি ক্রাস্ট বলি। তাহলে কোর, ম্যান্টল, ক্রাস্ট। ম্যাগমাটা আসছে না, ম্যাগমাটা হচ্ছে ভূমিকম্প সম্বন্ধীয়। তাহলে এই তিনটের মধ্যে সব থেকে বাইরের অংশটাকে আমরা কি বলবো, ক্রাস্ট বলবো। ঠিক আছে, সবচেয়ে ভেতরের অংশটাকে আমরা বলবো কোর, মাঝখানের অংশটাকে ম্যান্টল, আর বাইরের অংশটাকে ক্রাস্ট বলা হয়। তাহলে আউটার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ ইজ ক্রাস্ট, সি, অ্যান্সার হচ্ছে সি, ক্রাস্ট। নেক্সট দেখো 37, দ্য ফার্স্ট আর্থ সামিট ওয়াজ হেল্ড ইন। তাহলে আগেরটা আমরা একটা কোশ্চেন সলভ করে এলাম একটু আগে, সেখানে বলা হয়েছিল দ্য হিউম্যান এনভায়রনমেন্ট 1972, মনে রাখবে। আর এটা হচ্ছে ফার্স্ট আর্থ সামিট। এবার আর্থ সামিট কোথায় হয়েছে প্রথম, কি বলা হচ্ছে দেখো, ওয়াজ ফার্স্ট আর্থ সামিট ওয়াজ হেল্ড ইন স্টকহোম, সুইডেন, মন্ট্রিল, কানাডা, রিও ডি জেনেরিও, ব্রাজিল, কিয়োটো, জাপান। তাহলে প্রথম আর্থ সামিট হয়েছিল রিও ডি জেনেরিও, ব্রাজিল। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিও ডি জেনেরিও, ব্রাজিল। নেক্সট 38, which one of the following is not a gaseous biogeochemical cycle in ecosystem? Nitrogen cycle, carbon cycle, sulfur cycle, strontium cycle. আচ্ছা, এখানে বায়োজিওকেমিক্যাল সাইকেল মানে আমরা জানি যে পৃথিবীতে যখন আমরা ইকোসিস্টেম পড়েছি তখন ইকোসিস্টেমে দেখেছি আমরা যে বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট গুলো, এগুলো একটা মানে বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট গুলো হচ্ছে ঘুরছে, তাই তো আমরা দেখছি ঘুরছে এনার্জি ফ্লোর মাধ্যমে এবং নিউট্রিয়েন্ট সাইকেলের মাধ্যমে। ঠিক আছে, এবং এই যে বায়োটিক ও অ্যাবায়োটিক কম্পোনেন্ট নিজেদের মধ্যে লিঙ্কড হয়ে আছে এনার্জি ফ্লো এবং নিউট্রিয়েন্ট সাইকেলের মাধ্যমে।
এবং এই নিউট্রিয়েন্ট সাইকেলটাকে আমরা কি বলছি, অনেক এই বায়োজিওকেমিক্যাল সাইকেল তার মধ্যে একটা রয়েছে। তো বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে যেগুলো রয়েছে দেখো, নাইট্রোজেন, কার্বন, সালফার, এই তিনটা। তো এর মধ্যে সেডিমেন্টারি বলছে কোনটা ইজ নট এ গ্যাসিয়াস বায়োকেমিক্যাল সাইকেল। তাহলে বায়োজিওকেমিক্যাল সাইকেল হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে গ্যাসিয়াস আর একটা হচ্ছে সেডিমেন্টারি। এখন ওই ধরো নাইট্রোজেন, কার্বন, এগুলো হচ্ছে গ্যাসিয়াস, ঠিক আছে, কারণ এদের সোর্সটা কোথায়, অ্যাটমসফিয়ারে। কিন্তু সালফার সালফার যে বায়োজিওকেমিক্যাল সাইকেল, সেই সালফারের সোর্সটা কোথায়, সোর্সটা হচ্ছে আর্থে। তাহলে যেগুলো সোর্স হচ্ছে আর্থ, তাদেরকে আমরা সেডিমেন্টারি সাইকেল বলি, আর যেগুলোর সোর্স হচ্ছে অ্যাটমসফিয়ার, তাদেরকে আমরা গ্যাসিয়াস বায়োজিওকেমিক্যাল সাইকেল বলি। সালফার আর ফসফরাস হচ্ছে সেডিমেন্টারি বায়োজিওকেমিক্যাল সাইকেল, আর এদিকে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, এগুলো সব হচ্ছে গ্যাসিয়াস বায়োজিওকেমিক্যাল সাইকেল। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, সি, সালফার সাইকেল। এখানে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ গ্যাসিয়াস বায়োজিওকেমিক্যাল সাইকেল। তাহলে যেটা গ্যাসিয়াস বায়োজিওকেমিক্যাল সাইকেল নয়, সেইটাই এখানে বলা হচ্ছে। তাহলে সেটা হলো সালফার সাইকেল, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 39-এ দেখো, which of the following disease is not caused by mosquitoes? কোন ডিজিজটা মসকিউটো দিয়ে হয় না, ডেঙ্গু, ম্যালেরিয়া, প্লেগ, ফাইলেরিয়া। তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া এই তিনটেই মশা দিয়ে হয়, মশা দিয়ে হয় না কোনটা, প্লেগ। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্লেগ। 40 দেখো, the type of ecosystem with the highest mean plant productivity is ট্রপিক্যাল রেন ফরেস্ট, টেম্পারেট গ্রাসল্যান্ড, ডেজার্ট, তুন্দ্রা। তাহলে কোন ইকোসিস্টেমে মানে প্ল্যান্ট প্রোডাক্টিভিটিটা হাইয়েস্ট, সব থেকে বেশি প্ল্যান্ট প্রোডাক্টিভিটি কোথায় দেখা যায়? আমরা জানি যে ট্রপিক্যাল যে এরিয়াটা আছে সেখানে বৃষ্টি বেশি, সেখানে সূর্যের আলো বেশি পায়, এবং সেখানে গাছেরও প্রচুর গ্রোথ বেশি, এবং সেখানে প্ল্যান্ট প্রোডাক্টিভিটি সব থেকে বেশি। তাহলে এখানে 40-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ট্রপিক্যাল রেন ফরেস্ট। ঠিক আছে, তাহলে আমরা সবকটা অ্যান্সার করে ফেললাম। এর পরবর্তী ভিডিওটাতে আমরা আরো 40টা অর্থাৎ টোটাল 80টা কোশ্চেন সলভ করব। তাহলে এখানে এই পর্যন্তই।